স্বাগত রাতের সংবাদে পাওয়ার্ড বাই এনএন টিভি। সঙ্গে আছি আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়। কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন ডক্টর ইউনূস। আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক 9 মন্ত্রীসহ 13 আসামি। খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ওপর আস্থা ফেরেনি, প্রত্যাশা অনেক। নারায়ণগঞ্জে টিস্যু কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12 ইউনিট। এবার শুনবেন বিস্তারিত। পরিবর্তনের পর ব্যাংক ঋণের প্রকৃত অবস্থা প্রকাশ পাচ্ছে, যা আগে গোপন রাখা হয়েছিল। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাওয়ার সাথে সাথে দেশের বৃহত্তর শিল্পগোষ্ঠীর ঋণও খেলাপি হয়ে পড়ছে। সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকায়, যা দেশের ব্যাংক ঋণের 17%। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। সরকার পরিবর্তনের পর ব্যাংক ঋণের প্রকৃত অবস্থা প্রকাশ পাচ্ছে, যা আগে গোপন রাখা হয়েছিল। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাওয়ার সাথে সাথে দেশের বৃহত্তর শিল্পগোষ্ঠীগুলোর ঋণও খেলাপি হয়ে পড়েছে। সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকায়, যা দেশের ব্যাংক ঋণের 17%। সেলিম আর এফ হোসেনের মত অনুযায়ী এসব ঋণের প্রকৃত অবস্থা পূর্বে গোপন রাখা হয়েছিল এবং আন্তর্জাতিক মান অনুযায়ী নিরীক্ষা পরিচালনা না করার কারণে বাস্তব চিত্র বের হয়নি। তিনি এও উল্লেখ করেছেন যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান আরও নিরীক্ষার মাধ্যমে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে। অর্থনীতিবিদদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে সরকারগত অব্যবস্থাপনায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থের লুটপাট ও পাচারের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি হতে পারে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে কিছু ঋণ অন্তর্ভুক্ত হয়নি। বর্তমান কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতির গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং ভবিষ্যতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও উন্মোচিত হবে বলেও মনে করা হচ্ছে। সামগ্রিকভাবে ব্যাংক খাতের এই সংকট অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে তিনি সরকারের মেয়াদ সম্পর্কে উল্লেখ করেছেন যে এটি মানুষের চাহিদা ও রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করবে। সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটা নিশ্চিত নয়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে তিনি সরকারের মেয়াদ সম্পর্কে উল্লেখ করেছেন যে এটি মানুষের চাহিদা ও রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করবে। সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটা নিশ্চিত নয়। ডক্টর ইউনূস উল্লেখ করেছেন যে সরকারের কাঠামোর ক্ষেত্রে ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে এবং তা জনগণের দাবি ও প্রত্যাশার উপর ভিত্তি করে হবে। তিনি নির্বাচন ও সংস্কারের প্রস্তুতির জন্য 2টি প্রক্রিয়া পাশাপাশি চলতে থাকার কথা বলেছেন। শেখ হাসিনার ভারত আশ্রয়ের প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার প্রচেষ্টা করছেন, কিন্তু তিনি এটাও উল্লেখ করেছেন যে ভারতের পক্ষ থেকেও তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর পাশাপাশি প্রশ্ন উঠছে আওয়ামী লীগের বিবৃতির প্রেক্ষিতে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা। ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন যে এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। সার্বিকভাবে এই সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক ও সরকার ব্যবস্থার চলমান অবস্থা, সরকার গঠন প্রক্রিয়া এবং শেখ হাসিনার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের ব্যবসা নির্বেগে দুর্নীতির মূল বাধা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিক এক জরিপের মাধ্যমে, যা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দ্বারা পরিচালিত হয়েছে। এই জরিপে ব্যবসায়ীদের মতামত সংগ্রহ করা হয়েছে বিভিন্ন খাত থেকে, বিশেষ করে সেবা, শিল্প এবং কৃষি খাত থেকে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। বাংলাদেশের ব্যবসা নির্বেগে দুর্নীতির মূল বাধা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিক এক জরিপের মাধ্যমে, যা সেন্টার ফর পলিসি ডায়ালগ দ্বারা পরিচালিত হয়েছে। এই জরিপের ব্যবসায়ীদের মতামত সংগ্রহ করা হয়েছে বিভিন্ন খাত থেকে, বিশেষ করে সেবা, শিল্প এবং কৃষি খাত থেকে। জরিপে উল্লেখ করা হয়েছে যে 57% ব্যবসায়ী অভিযোগ করেছেন যে কর সংক্রান্ত সেবা নিতে হলে তাদের ঘুষ দিতে হয়, যা পূর্ববর্তী বছরের 47.8% তুলনায় বেড়ে গেছে।
সিপিডির গবেষণা পরিচালক ডাক্তার খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বর্তমান সরকারের সময়ে ব্যবসায়ের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে এবং অনেক ক্ষেত্রে ব্যবসা কার্যক্রম প্রভাবশালী গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণাধীন রয়েছে। এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ অন্যান্য বক্তারা ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সারসংক্ষেপে, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংস্কার একটি জরুরি প্রয়োজন বলে প্রমাণিত হয়েছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 46 জনের মধ্যে তাদের টানা হেঁচড়া করা হলো। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 46 জনের মধ্যে তাদের টানা হেঁচড়া করা হলো। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া আব্দুর রাজ্জাককে অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে আজ হাজির করা হয়নি। গত 27 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন। বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে গমনের জন্য ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া চিকিৎসার জন্য যে কোনো সময়ে যুক্তরাজ্যে যেতে পারবেন, তবে তার যাত্রার তারিখ নির্ধারণের অধিকার তার হাতে রয়ে গেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে গমনের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া চিকিৎসার জন্য যে কোনো সময় যুক্তরাজ্যে যেতে পারেন, তবে তার যাত্রার তারিখ নির্ধারণের অধিকার তার হাতে রয়ে গেছে। তিনি আরও বলেছেন যে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, যেখানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং লিগ্যাল মাইগ্রেশন বিষয় নিয়ে কথা বলেছে। তৌহিদ হোসেন পাচার হওয়া অর্থ বিষয়ে বলেন, সরকার এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে, তবে এটি একটি গোপনীয় ইস্যু এবং এখানে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে তারা আশাবাদী এবং নির্বাচনের পরিবেশ ও নির্ধারিত তারিখ কমিশনের প্রস্তাবনার ওপর নির্ভরশীল হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন পার হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্য রূপে উন্নতি করতে পারেনি। বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বাড়িয়ে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ বাহিনী এখনো সম্পূর্ণরূপে গুছিয়ে উঠতে না পারায় জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা কমে গিয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন পার হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য রূপে উন্নতি করতে পারেনি। বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বাড়িয়ে মানুষের মধ্যে উদ্বেগজনক সৃষ্টি করেছে। পুলিশ বাহিনী এখনো সম্পূর্ণরূপে গুছিয়ে উঠতে না পারায় জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা কমে গিয়েছে। অভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের মধ্যে ভীতি ও অস্বস্তিকর একটি পরিস্থিতি বিরাজ করছে। অনেক সদস্য মামলা ও চাপের কারণে সংকটে রয়েছেন এবং কিছু সদস্যকে নতুন ইউনিটে বদলি করা হয়েছে, যা তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে হতাশা এবং ক্ষোভ জন্ম নিয়েছে, কারণ তারা মনে করছেন পূর্ববর্তী সরকারের আমলে অর্জিত পেশাদারিত্বের কিছু অংশ হারিয়ে যাচ্ছে। এদিকে নতুন সরকারের অধীনে আদালতের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা অপরাধ প্রতিরোধে সহায়ক হয়েছে। এছাড়া র্যাব সহ অন্যান্য বাহিনীও অপরাধ নিয়ন্ত্রণে চেষ্টা করছে। সরকার এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যার লক্ষ্য অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম কমিয়ে আনা এবং মানুষের মধ্যে আইন শৃঙ্খলার প্রতি আস্থা স্থাপন করা।
এ ধরনের প্রচেষ্টার সফলতা আইন শৃঙ্খলার ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের 4 তলা ভবনের ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের 4 তলা ভবনে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আজ সকাল 9টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন প্রথমে ভোর 5:15টার দিকে দেখতে পায়। এরপরই কারখানায় ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফায়ার স্টেশনের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত হয়েছে। টিস্যু উৎপাদনের উপাদানগুলো থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন আর ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই, তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই ছিল রাতের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।